আমাদের আজকের গল্প অনুরূপা তুমি। কলমে অনিকেত সুনন্দা। রমেশ রায়ের বাড়ি থেকে ভেসে আসছে করুণ সানাইয়ের শব্দ। তার ছোট মেয়ে সুমিতার বিয়ে। বেশ ব্যস্ততার সাথেই চলছে আয়োজন। বরপক্ষ এলো বলে। কি রে, তুই রেডি হবি না অন্তু? দাদা অতুলের ডাকে ব্যস্ত অন্তরা ফিরে তাকায় অর্থবহ চাউনিতে। অবিবাহিত বড় মেয়ে অন্তরার হাতেই বিয়েবাড়ির সমস্ত কাজের ভার। বড়কে রেখে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছেন বলে রমেশের বিরুদ্ধে আগত আত্মীয়রাও সমালোচনায় মুখর হয়। অন্তরার বহু সম্বন্ধ এলেও কোনোটাই জুৎসয় হলো না তেমন। আর যেদিকে পাত্রীপক্ষ আগ্রহ দেখায় সেদিকে মেয়ের গায়ের চাপা রং বাধা হয়ে দাঁড়ায়। অন্তরা ফাইন আর্টসে মাস্টার্স করেছে, একটা আর্টের স্কুল চালায়। কুমারী জীবনে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে অন্তরা। কোনো নিয়মের ব্যারিকেড নেই, স্বাধীন স্বাবলম্বী জীবন। মা জয়ন্তী দেবীর কথা উপেক্ষা করতে পারে না বলেই বারবার সং সেজে যেতে হয় পাত্রপক্ষের সামনে, নইলেই কান্নাকাটি জুড়ে বসেন মা। এভাবেই চলছিল একঘেয়ে জীবন, যেন বিয়ে না হলে আর গতি নেই মেয়েদের। সেবার পাত্রপক্ষ অন্তরাকে দেখতে এসে সুমিতাকেই পছন্দ করে বসল। ভালো চাকরি করা পাত্র কি সহজে মেলে? অগত্যা অন্তরার কাছেই বাবা এই সমস্যার সমাধানের উপায় জানতে চাইলেন। সেই সমস্যার সমাধানেই আজকের এই বিয়ে। অন্তরা প্রথম থেকেই যে খুব স্বচ্ছন্দে মেনে নিয়েছিল তাও নয়। একটু সময় লাগলেও নিজের কর্তব্য পালনে কুণ্ঠিত হয়নি। আর সেজন্যই বিয়ের বাজার, কনের সাজ, তত্ত্ব এবং অতিথিদের আপ্যায়ন কোনো কাজেই সে পিছিয়ে থাকেনি। বরং বলা যায় দশভুজার মতো নিজের হাতে একা সামলে চলেছে সব। আজকেও বিয়ের কাজকর্মের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে নিজের দিকে তাকানোর সময় পায়নি। দাদার কথায় যেন হুঁশ হলো। সত্যি তো, বিয়ে বাড়ি বলে কথা, একটা ভালো শাড়ি অন্তত পরা দরকার। তাড়াতাড়ি সে হাতের সাজানো ডালাটা এক বৌদির হাতে দিয়ে বলল, এতে বরের পোশাক, ঘড়ি, চেন সব আছে, একটু দেখে রেখো বৌদি, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। বৌদি হাতের ডালাটা নিয়ে বলেন, সত্যি তোমার দিকে তাকালে অবাক হই অন্তু, কি করে পারো গো? কি বলছো? কিছুই বুঝতে পারছি না যে। অন্তরা বলে ওঠে, তুমি যতই বলো না কেন জানি গো কি কষ্ট বুকে নিয়ে আছে বোন। কোথায় এ বিয়ে তোমার হওয়ার কথা আর কোথায় কি হচ্ছে, সবই ভাগ্য অন্তু। সহানুভূতির অত্যধিক প্রকাশে অন্তরা খুশি হতে পারল না। কথাটা এড়িয়ে গিয়ে বলল, এত ভেবো না বৌদি, শরীর খারাপ করবে গো, এটা রাখো, আমি এক্ষুনি আসছি বলেই তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকলো। আলমারি থেকে বিয়ে উপলক্ষে দেওয়া হালকা হলুদ রঙের জামদানিটা বের করল। সাজগোজের তেমন আগ্রহ কখনোই ছিল না অন্তরার। কেবল অনেক সময় একটু কাজল টানে চোখে, আর বিশেষ অনুষ্ঠান হলে হালকা লিপস্টিক, ব্যাস। ঘন কালো লম্বা চুলগুলো হাতকোপা বেঁধে শাড়িটা পরতে পরতে মনে পড়ল সেদিনের কথা। জয়ন্তী মেয়েকে এসে বলেছিলেন, তোর হাতেই সব বন্ধু, তোর আপত্তি না থাকলে সুমির সাথে বিয়েটা পাকা করে নিই। জানিস তো পাত্রপক্ষের খুব পছন্দ সুমিকে, আর হবে নাই বা কেন? মায়ের মুখে বলতে নেই, অমন দুধে আলতা রং, টিকালো নাক, দেখলে কি চোখ ফেরানো যায় বল? মায়ের কথা শুনে স্তম্ভিত অন্তরা ভাষা হারিয়ে ফেলেছিল সেদিন। মা কি ভুলে গিয়েছিলেন যে যাকে বাদ দিয়ে সুমিতাকে পছন্দ করা হয়েছিল সেও তারই গর্ভজাত সন্তান? মায়েরা তো মেয়ের মনের কথা বুঝতে পারেন, জয়ন্তী কেন পারলেন না? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে পায়নি অন্তরা। হঠাৎই দরজায় টোকা পড়ল। মা ডাকছেন, অন্তু কি করছিস? এদিকে বরের আসার সময় হয়ে গেল যে। শাড়িটা ঠিক করতে করতেই দরজা খুলে দেয় অন্তরা। বৌদির কাছে তো বরের তত্ত্বের ডালা দিয়ে এলেন মা। কুচিটা গুছতে গুছতেই বলল অন্তরা, আরে তা নয়, তত্ত্বের কথা বলছি নে, বরণ ডালা সাজাতে হবে যে, কোথায় কি রেখেছিস কিছুই তো খুঁজে পাচ্ছি নে মা। জয়ন্তী অসহায়ভাবে বললেন, আমি শাড়িটা পরে আসছি, দাঁড়াও, 5 মিনিট লাগবে।
বলেই ভেতরে ঢুকতেই যাচ্ছিল, মায়ের কথায় থমকে দাঁড়ালো। তোর এত শাড়ি পরার তাড়া কেন? তোকে কে দেখতে আসছে আজ? আর বিয়ে বাড়ির কাজ ফেলে এভাবে সাজগোজ করা কি বাড়ির বড় মেয়েকে মানায়? কোথায় মায়ের সাহায্য করবি তা নয়। হতবাক হয়ে থাকা শ্যামবর্ণা বাড়ির বড় মেয়ে অন্তরা। সত্যি তো, তাকে কে দেখবে? সে তো এ বাড়িতে অবাঞ্ছিত একজন। মা যার বিয়ে হয় না বলে আক্ষেপের সুরেও সুমির মতো না সুন্দরী হওয়ায় অন্তরাকেই দোষ দেন। জয়ন্তী আবার তাড়া লাগালেন। কি হলো? আবার হাবার মতো তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর, আমার রাজ্যের কাজ পড়ে আছে, আমি যাচ্ছি, তুই জলদি আয় মা। বলেই হন্তদন্ত হয়ে নিচতলায় নেমে গেলেন। অন্তরা স্তব্ধ, আহত দৃষ্টিতে মায়ের চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকল। মনের সমস্ত দুঃখ ভুলে পরিবারের আনন্দে সুখী হতেই চেয়েছিল, কিন্তু সে কেন আজ বারবার হাহাকারের অতলে তলিয়ে যাচ্ছে? দোষ কার, তার নিজের নাকি তার কালো রঙের? আর ইচ্ছে করল না কাজল টানতে, লিপস্টিকটা অলস হাতের ড্রয়ারে পুনরায় রেখে দিল। ইচ্ছে করলো শাড়িটাও খুলে নিতে, কিন্তু দাদা পছন্দ করে কিনে দিয়েছে, না পরলে দাদার মনে কষ্ট হবে, তাই শাড়িটা আর খুলল না। বরপক্ষও এসেছে, সারা বাড়ি উলুধ্বনিতে উতল। মঙ্গল শাকে ফু দিচ্ছে বাড়ির এওরা আর স্বয়ং অন্তরাও। অতিথিদের যথেষ্ট আপ্যায়ন করা, তাদের সুবিধা অসুবিধার খেয়াল রাখা, এক কথায় জীবনের ব্যস্ততম দিনে কনেপক্ষের মুখ্য কর্ত্রীর ভূমিকায় অন্তরা। বিয়ে বাড়িতে একজন মুরব্বী গোছের লোক তার গিন্নিকে অন্তরাকে দেখিয়ে বলে ওঠেন, গিন্নি, এই মেয়েটার সাথেই নাকি প্রথম তনয়ের সম্বন্ধ এসেছিল। গিন্নি অতুৎসাহে বলে উঠলে, হ্যাঁ, কেমন নির্লজ্জ মেয়ে দেখো, কি সুন্দর ছোট বোনের বিয়েতে আধিক্যতা করছে। গা জ্বলে যায় এ যুগের মেয়ে ছেলেদের দেখলে, কোনো লজ্জা নেই। কি সুন্দর অতিথিদের সাথে ঢলানি। অজান্তেই উপস্থিত একজন কথাগুলো শুনে অযাচিতভাবেই বলে উঠল, মাসিমা, একে ঢলানি বলে না, আপ্যায়ন করা বলে। বয়স্ক মহিলাটি ফিরে তাকাতেই দেখতে পেলেন সুদর্শন দীর্ঘদেহী বছর 30-এর একজন যুবক হাসি মুখে ঠিক পেছনের চেয়ারেই বসে। মহিলা সাংঘাতিক বিরক্তি দেখিয়ে বললেন, কি বললে? যুবকটিও স্মিত হাস্যে উত্তর দিল, ওই যা শুনলেন, আপ্যায়ন বলে। মুরব্বী গোছের ব্যক্তিটি এবার উত্তর দিল কড়াভাবে, তুমি কে হে, কোন পক্ষের, আর আমাদের কথায় উত্তর দিচ্ছ যে খুব? আসলে আপনাদের কথাগুলো শুনতে পেলাম যে, পেছনেই ছিলাম তো তাই। যুবকটির সবিনয় উত্তর আবার। মুরব্বী নিজের কথার ওজন স্ত্রীকে দেখাতে পেরে বেশ দম্ভ নিয়েই বলল, দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়, তা অন্যের কথা কান পেতে শোনা যে অভদ্রতা, তা নিশ্চয়ই জানো। আজ্ঞে, আমি তো জানতাম অকারণ কারো সমালোচনা করাও অভদ্রতা কাকু। যুবকের কথা বলার ভঙ্গিতে মুরব্বী ব্যক্তি অপমানিত বোধ করেই বলে উঠল, তুমি কতটুকু জানো হে, যে মেয়ে নিজের জন্য আসা সম্বন্ধে ছোট বোনের বিয়েতে এত বেলেল্লাপানা করে ঘুরে বেড়ায়, মুখ লুকিয়ে ঘরে যার বসে থাকার কথা, সে যখন নির্লজ্জের মতো সবার সামনে ঘুরে বেড়াবে, তার সমালোচনা করাই উচিত। এইবার যুবকটির কণ্ঠস্বর দৃঢ় হয়, বলে ওঠে, তাই যদি হয় তবে সমালোচনা তো তাদের হওয়া উচিত যারা একজনকে দেখতে এসে অন্যজনকে পছন্দ করে যায়, তাই না কাকু? মুরব্বীর গিন্নি বেগতিক দেখেই স্বামীকে ক্ষান্ত করতে চেষ্টা করলেন। তুমি থামো তো, কেন অযথা কথা বাড়াচ্ছ? এখনকার দিনে বড়দের অসম্মান করা চলে না। চল, বরং ওদিকটায় বসি চলো। গিন্নি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, নয়তো কি কাণ্ড হতো কে জানে। ওই যুবকটি পাত্রের অন্তরঙ্গ বন্ধু অর্ণব, পেশায় জেনারেল ফিজিশিয়ান, আর প্যাশন তার মনুষ্যত্ব। অর্ণবের সাথে অন্তরার পরিচয় হওয়া খাওয়ার সময়। অন্তরা সব কিছুই তদারকি করছিল। অর্ণব সারাক্ষণ বিয়ে বাড়ির এত উর্বশী মেনকাদের ভিড়ে এই সাদাশীতে মেয়েটির দিকেই বারবার আকর্ষণ বোধ করছিল। খোলামেলা মনের অর্ণব
তাই স্বভাব সুলভ চপলতায় অন্তরার দিকে ছুড়ে দিল প্রশ্ন, আপনার খাওয়া হয়েছে? থতমত খেয়ে অন্তরা তাকায় অর্ণবের দিকে, বুঝতে পারে না কি উত্তর দেওয়া উচিত। তাছাড়া পরিচিতও নয় যে রাগ করবে। মনে মনে ভাবল সে বরপক্ষের কেউ হবে, তাই স্মিত হাস্যে বলল, আপনাদের খাওয়া ভালোভাবে হলেই আমাদের খাওয়া হবে। বলেই সরে যেতে চাইলেও অর্ণব নাছোড়বান্দা, এ কি করে সম্ভব? আমরা খেলে আপনার খাওয়া হবে? পুরো ডাক্তারি পড়ার সময় তো এই থিওরি পেলাম না ম্যাডাম। বলেই হেসে উঠল অর্ণব আর পাশে বসা ছেলেগুলো। ভীষণ রাগ উঠলেও অপ্রিয় কিছু বলা কাঙ্ক্ষিত নয়, তাই আবারও স্মিত হাসি মুখে এনে অন্তরা বলে, আপনি ডাক্তার, খুব খুশি হলাম আপনার মতো গুণীজনকে আপ্যায়নের সৌভাগ্য হয়েছে বলে। কোনো অসুবিধা হলে বলবেন কেমন? বলেই সৌজন্যমূলক নমস্কার জানিয়ে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। খাওয়ার প্যান্ডেল থেকে তাকে তড়িঘড়ি বেরোতে দেখতে পেল অতুল। সেও ব্যস্ত খুব, তবুও বোনের দিকে দেখে কিছু একটা আন্দাজ করেই তার পেছন পেছন গেল। অন্তরা সিঁড়ির সামনে এসে জোরে দম নিল। এমনভাবে বিব্রত হতে হবে ভাবেইনি। যদিও বরপক্ষের ছেলে আর কনে পক্ষের মেয়েদের হাসি ঠাট্টা প্রচলিত, তবুও এত মেয়ে থাকতে তার মতো অতি সাধারণ মেয়ের সাথে এমন ঠাট্টা যেন নিজেকেই নিজের কাছে লজ্জিত মনে হচ্ছিল। কি হলো রে, এভাবে হাঁপাচ্ছিস কেন? দাদার ডাকে চমকে ওঠে অন্তরা। মাথা নাড়িয়ে কিছু না বললেও অতুল সন্দেহের সাথেই আবার জানতে চাইল, কেউ কিছু বলেছে? কি হয়েছে বলবি তো? দেখলাম ছুটতে ছুটতে এখানে এলি। কিছু হয়নি রে দাদা, এই একটু জিরিয়ে নিচ্ছিলাম আর কি। অন্তরার কথায় তার ক্লান্ত মুখের দিকে তাকায় অতুল। সত্যি অন্তুর মতো মেয়েকে চিনতে পারল না হতভাগার দল। মনে মনে বরপক্ষকে একগুচ্ছ গালি দিলেও মুখে বলল না কিছুই। এরপর অন্তরার দিকে তাকিয়ে বলল, তুই এবার একটু রেস্ট নে অন্তু, আজকে সারাদিন 1 মিনিটও বসতে দেখলাম না। তুই ঘরে গিয়ে একটু রেস্ট নে গে, যা। দাদার পরম মমতায় বলা কথাগুলো যেন অনেক যন্ত্রণায় শান্তির প্রলেপ দিল। অন্তরার মনে হলো কোথাও একটু বসতে, কিন্তু ঘরময় আত্মীয়দের আনাগোনা, কোথায় যাবে? এরপর কি ভেবে সিঁড়ির পেছনে বাঁদিকের এক চিলতে বারান্দার দিকে এগিয়ে গেল। এই বারান্দাটার ব্যবহার খুব কম হয়। আলো আধারি কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। বিয়ের উজ্জ্বল আলোর ঝলক এদিকেও এসে পড়েছে, তবে খুব কম। আজকে এই পরিত্যক্ত জায়গাটি অন্তরার কাছে অপরূপ সুন্দর মনে হলো। নিজের সাথে একা থাকার উত্তম উপায়। সারাদিনের ব্যস্ততার হাসি মাখা চেহারার মুখোশটা খুলে দাঁড়ায় অন্তরা। সত্যি কি তার খুশির সবটাই লোক দেখানো ছিল? সুমির বিয়েতে কি সে সুখী নয়? আজকে যে আনন্দ উৎসব তাকে ঘিরে হওয়ার কথা ছিল, অথচ সেই আনন্দ তারই ছোট বোনকে ঘিরেই ঘটে চলেছে। এতে কি একটুও দুঃখ নেই অন্তরার? নিজের মনকে প্রশ্ন করে বারবার। তার দুঃখ নেই তা নয়, দুঃখ আছে, তবে তার বিয়ে হয়নি বলে নয়। দুঃখ মা তাকে সুমির সাথে তুলনা করেছেন বলে। দুঃখ বাবা তাকে তার জীবনের দায় বলে মেনে এসেছেন বলে। আর শেষ পর্যন্ত তার কারণেই সুমির ভবিষ্যৎ নষ্ট হবার আশঙ্কায় আকুল হয়ে উঠেছিলেন বলে। এছাড়া আর কি দুঃখ আছে তার? সুমির ভালো ঘরে বিয়ে হচ্ছে, এতে বাবা মা দাদার মতোই তারও খুশিও অকৃত্রিম, তাতে কোনো খাদ নেই। তুমি সন্ধ্যারও মেঘমালা, তুমি আমার সাধেরও সাধনা। পুরুষালী কণ্ঠে সুমধুর গান শুনে হঠাৎ আতকে উঠল অন্তরা। এখানটায় কে এলো? ফিরে ঘুরতেই দেখে সেই সুবেশ অপরিচিত যুবক। একটু ইতস্তত বোধ করল। হয়তো সেই আধো অন্ধকারেও অন্তরার আড়ষ্টতা লোকটির চোখ এড়ালো না। তাই ব্যস্ত হয়ে বলে উঠল যুবকটি, মাফ করবেন, ভয় পাইয়ে দিলাম বলেই হো হো করে হেসে উঠল সে। অন্তরা পাশ কাটিয়ে যেতে চাইলেও যুবকটি পথ আটকে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আমাকে কি ভূতের মতন দেখতে? আমাকে দেখলেই পালান যে? তা কেন হবে? আপনি এ বাড়ির অতিথি। অতিথিদের সম্পর্কে এমনভাবে পোষণ করা উচিত নয়। একটু সরে দাঁড়ালে আমি যাব, অনেক কাজ আছে। অন্তরা সাবলীলভাবে বলতে চেষ্টা করলেও কথাগুলো কেমন জড়িয়ে যায়।
যুবকটি বলে ওঠে, অবশ্যই, তবে এর আগে আপনার পরিচয়টা পেলে খুশি হতাম। বেশ গায়ে পড়া ছেলে তো। অবাক হলেও অপ্রতিভ নয় অন্তরা। আমি কনের বড় বোন। হলো তো, এইবার আসতে পারি? আমি নামটা জানলে বেশি খুশি হতাম ম্যাডাম। আবার বলে ওঠে অর্ণব নামের যুবকটি। আমি অন্তরা। এবার খুশি নিশ্চয়ই? অন্তরা বলে উঠল, খুশি, তবে খুব খুশি হতে পারলাম না কিন্তু। অর্ণব আবার বলে ওঠে, কথা বলে চলাই যে উদ্দেশ্য তা ততক্ষণে বুঝে নিয়েছে অন্তরা। খুশিটুকুই থাক, এবার যেতে পারি তো? বলেই আবার চলে যেতেই উদ্যত হয় অন্তরা। অর্ণব আবারও বলে ওঠে, এটা কিন্তু ইনসাল্টিং ব্যাপার অন্তরা ম্যাডাম। অন্তরা অবাক হয়, সে এত কথাতেও বিরক্ত বোধ করছে না তো। অদ্ভুত একটা জাদু বলে যেন মুগ্ধতা ছড়িয়ে রেখেছে লোকটা। ইনসাল্টিং কী রকম? এই যে এত সাধনার পরে আপনার নাম জানলাম, অথচ আপনি একবার আমার নামের কথা জানতেও চাইলেন না। বলুন, ইনসাল্টিং নয়? অর্ণবের কথা বলার ভঙ্গিতে হেসেই ফেলল অন্তরা। বেশ মজার লোক বটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা কি শুনি? একটু মজার সুরেই বলল অন্তরা। এবার অর্ণব উচ্চস্বরে বলল, আমি শ্রীমান অর্ণব দাশগুপ্ত, আপনার মতোই মুক্ত, বিহঙ্গ, স্বাধীন, অবিবাহিত। দুজনেই হেসে উঠল সশব্দে। সেদিন রাতে অন্তরার চোখে ঘুম এলো না। অর্ণবের সাথে কাটানো সেই মুহূর্তগুলো বারবার ফিরে ফিরে আসতে লাগলো। কোনো অপরিচিতকে নিয়ে এত ভাবায় সে নিজেও লজ্জিত হলো। কিন্তু বুদ্ধি দিয়ে কি মনকে আটকে রাখা যায়? অনিচ্ছা সত্ত্বেও চেতনে অবচেতনে অর্ণবের কথাগুলি, তার প্রাণখোলা হাসি যেন অনুরণিত হতে লাগলো। আজ বিকেলেই অষ্টমঙ্গলায় আসবে সুমি, সুতরাং কাজের শেষ নেই। তবে এই কদিনের অত্যাধিক পরিশ্রমে রমেশবাবুর গায়ে জ্বর জ্বর ভাব। জয়ন্তীও বেশ ক্লান্ত, দাদা ওপরতলায় ঘুমোচ্ছে অঘরে। আত্মীয় পরিজনরা এখনও কেউ কেউ আছেন। সুমির অষ্টমঙ্গলা শেষ হলেই তবেই যাবেন। কিন্তু কাজের বেলায় অন্তরা ছাড়া আর কেউ নেই। এক হাতেই সব সামনে চলেছে সে। অক্লান্ত পরিশ্রমে মুখের হাসি ম্লান হয়নি তার। সেদিন সুমি আর তনয়ের সাথে তার বন্ধুটিও এলো। অর্ণবকে দেখেই রক্তিম আভায় ভরে গেল অন্তরার মুখমণ্ডল। আর সেই সলজ্জ ভাবখানা অর্ণবের চোখ এড়ালো না। একটা অদ্ভুত আকর্ষণ আছে অন্তরার, যেটা অর্ণব বেশ বুঝতে পারে। চোখে মুখে অপূর্বশ্রী একটা মাধুর্য আছে। অন্তরার আঁকা স্কেচবুক দেখে মুগ্ধ অর্ণবের প্রশংসা থামে না। যাকে প্রশংসা করা হচ্ছে তার যে লজ্জায় সকরুণ অবস্থা, তা দেখেও দেখে না অর্ণব। কথায় কথায় অর্ণবের অহেতুক অন্তরার প্রসঙ্গ টেনে কথা বলা অন্তরার ভালো লাগলেও মনে সন্দেহের দানা বাঁধে। তার সাথে অর্ণবের কোনো তুলনাও চলে না। অর্ণব সব দিকেই অসাধারণ, অন্যদিকে অন্তরা প্রতি সাধারণ। এখানে অর্ণবের প্রতি আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক হলেও অন্তরার প্রতি অর্ণবের মতো ছেলে কেন আকর্ষণ বোধ করবে? অন্তরা এ যুগের তুলনায় বড্ড সেকেলে ঘরোয়া টাইপের মেয়ে, আর অর্ণব প্রাণবন্ত, উচ্ছল। অন্তরা মনে মনে ভাবে, শুধু টাইম পাস বইতা নয়, ক্ষতি কি? এমনিতে কথা বলতে ভালোই লাগে। যতক্ষণ ছিল এ বাড়িতে অর্ণবের চোখ দুটি একজনকেই খুঁজে বেরিয়েছে। আর অন্তরা আরও বেশি কুণ্ঠিত হয়েছে। নিজেকে আড়াল করে রেখেছে সেই মুগ্ধ দৃষ্টি থেকে। প্রায় মাস ছয়েক পরে একদিন হঠাৎই সুমি আর তনয় এ বাড়িতে অন্তরার জন্য অর্ণবের বিয়ের প্রস্তাব আনল। তনয়ের সাথে আসা যাওয়ার সুবাদে এ বাড়িতে বেশ বিশ্বাসভাজন হয়ে উঠেছে অর্ণব। দাদার সাথেও বেশ জমজমাট আড্ডাও দেয়। হাসি খুশি প্রাণ খোলার স্বভাবের অর্ণব অতি অল্প সময় সবার প্রিয় হয়ে উঠেছিল। কেউ আপত্তি না করলেও অন্তরার দিক থেকে আপত্তি উঠল। কেন হঠাৎ এমন সুপুরুষ, সুপ্রতিষ্ঠিত ডাক্তার তার মতো সাধারণ মেয়েকে বিয়ে করতে চাইবে? লাঞ্ছনা সহ্য হলেও অন্তরার করুণা সহ্য হলো না। সে রাজি হলো না কিছুতেই। বিশেষত অর্ণবের এই অমূলক ধারণার পেছনে কি কারণ সেটা জানতে হবে। সর্বসাকুল্যে 10-12 দিনের কথাবার্তা, তাও হাসি ঠাট্টাই মাত্র। অর্ণব নিঃসন্দেহে সুপাত্র,
কিন্তু অগতির গতি হয়ে ওঠার এত তড়িঘড়ি কেন লোকটির? সুতরাং মা বাবার গঞ্জনা, দাদার অনুরোধ আর সদ্য বিবাহিতার সুমির সংসার সম্পর্কে নানা উপদেশের পরেও অন্তরা সিদ্ধান্তে অটল। তার বয়স 29 ছুঁড়েছে। অকারণে যে তার ভবিষ্যৎ জীবনে অন্ধকার ডেকে আনার আশঙ্কার কথা বারবার বলা হলেও অন্তরা রাজি হলো না। সেই সুবোধেই অন্তরার সাথেই অর্ণবের একবার কথা বলার সুযোগ দেওয়ার জন্যই মনে মনে ভাবল সুমিতা। যেমন ভাবা তেমন কাজ। অর্ণবকে পাঠালো সুমিকে নিয়ে সবার ঘুরতে যাওয়ার অজুহাতে। এসেই জয়ন্তীর কাছে গিয়ে বলে, মাসিমা, বৌদিমণিরও হুকুম অন্তরাকে নিয়ে যেতে বলেছে। আজকে ঘোরাঘুরির প্ল্যান, কিন্তু আপনি পারমিশন না দিলে তো হবে না। জয়ন্তী বেশ খুশি মনেই যাওয়ার অনুমতি দিলেন। মনে মনে অর্ণবকে ভারী পছন্দ তার। আর মেয়ে যে অকারণে এত ভালো পাত্র হাতছাড়া করছে ভেবেই চেষ্টা করতে পিছুপাও হন না। কথাবার্তায় বিশাল বড় সমস্যাও মিটে যায়। আর এ তো অন্তরার মন, নিশ্চয়ই তার মনের দ্বিধা দূর হতেই পারবে। তাই অনুমতি দিতে জয়ন্তী দ্বিমত করেন না। তাছাড়া সুমি আর তনয় যখন যাচ্ছে, অসুবিধা কোথায়? অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো অন্তরাকে। একটা হালকা আকাশি শাড়ি পরে তৈরি হয়ে নিচে নেমে এলো। একদম সাদাসিধে সাজ দেখে জয়ন্তী আড়ালে বললেন, কি বেশ ধরে যাচ্ছিস বলতো, এভাবে বের হয় কেউ? মায়ের হঠাৎ তার প্রতি এত সূক্ষ্ম দৃষ্টি দেখে অন্তরা অবাক হলো। মায়ের তাকে সাজার জন্য বারবার বলা যেন বলির পাঠাকে ফুলের মালা পরিয়ে তৈরি করা। একটু হাসলো, বলল, আমাকে কে দেখবে মা, এই কালো রঙে আর সাজগোজের কাজ নেই, আসছি বলেই তাড়াহুড়ো করেই বের হয়ে এলো। মায়ের প্রতি তীব্র অভিমানে বুক ভার হয়ে যাচ্ছিল তার। সেই ছোটবেলা থেকেই প্রচ্ছন্ন অবহেলায় পেয়ে এসেছে অন্তরা। মনে পড়ে যায় অনেক আগে পুজোয় আনা লাল ফ্রকটা খুব পছন্দ হয়েছিল তার, কিন্তু তাকে মানাবে না বলেই সেটা সুমির ভাগে পড়েছিল। আর তার জন্য জুটেছিল এক রকমের হালকা গোলাপি ফ্রকখানা। কি হলো, চলুন। অর্ণবের ডাকে সম্বিত ফিরে পায় সে। তড়িৎ গতিতে অর্ণবের পেছন পেছন বেরিয়ে পড়ে। গাড়িতে বসতেই অর্ণবের মুগ্ধ স্বগতোক্তি, যে মতো যোগুনি পাড়া। পাশে বসে থাকা অন্তরা জানতে চায়, কিছু বলেছেন? গাড়িটা স্টার্ট দিয়ে হাসি মুখে বলেই অর্ণব, কিছু না ম্যাডাম। দীর্ঘ পথ গাড়িতে একসাথেই চলছে দুজন, কিন্তু কোনো কথা নেই। অর্ণব নিজে থেকেই কথা শুরু করলো, শুনলাম আমাকে আপনার পছন্দ নয়, বিয়ের প্রস্তাব রিজেক্ট করেছেন, কারণটা জানতে পারি কি? অন্তরা কুণ্ঠিত হলো। এ প্রসঙ্গে কথা বলতে ইচ্ছে হলো না তার, কিন্তু একটা বিষয় তাকে পরিষ্কার জানাতে হবেই। তাই কিছুক্ষণ চুপ থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলল সে। আগে আমি জানতে পারি কি আমাকে পছন্দ হওয়ার কি কারণ? অর্ণব বুঝতে পারল অন্তরার মনের সংকোচ। আবারও হেসে উত্তর দিল, অবশ্যই। আসলে আপনার দিকে তাকালে আমার একজনের কথা মনে পড়ে যায়, আপনার মতোই শান্ত, ধীর স্থির, সমজদার, ঘরোয়া। অন্তরার মনে তীব্র কৌতূহল জাগে ব্যাপারখানা জানবার। তাই নাকি? খুলে বললে খুশি হব। আছে একজন, যে নাকি পরিবারের সবার খুশির কথা ভেবে ভেবে নিজের খুশি, নিজের জীবনের কথা ভাবতেই ভুলে গিয়েছিল, আপনার মতোই। এরপর যখন আমি মনে করাতে চাইলাম, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অর্ণবের বুক চিরে। অন্তরা আর কিছু জানতে চাইল না। মনে কৌতূহল জাগলেও সে অপরিচিত সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে মন চায় না তার। আবার নীরবতা। বাইরের দিকে চোখ মেলে দেখতে থাকে সে। একটু সময় বাদে বলল অর্ণব, চলুন সেই একজনের সাথে দেখা করিয়ে আনি, বলেই গাড়ির মোড় ঘোরায়। অন্তরার হাজার ওজোর আপত্তি সত্ত্বেও অর্ণব ছুটে চলল সেই একজনের দিকে। অন্তরার মনে অস্ফুট ব্যথার সৃষ্টি হলো। তার অতীত চারিণীর কথা মনে পড়ে বলেই বিয়ের অবান্তর প্রস্তাব। অন্তরার নিজস্বতায় মুগ্ধ হয়নি অর্ণব, সব ওই নেপথ্য চারিণীর কারণেই। অব্যক্ত এক যন্ত্রণায় কালো হয়ে এলো অন্তরার মুখ। অর্ণবের গাড়ি এক বিশাল গেটের সামনেই থামল। অন্তরা নামতে গিয়ে কিছুটা ইতস্তত করে, কারণ এটা সুমির বাড়ি নয়। মনে একটা ভয় ভয় করতে লাগলো, স্বপ্নভঙ্গের ভয়।
ভালো লাগাটুকু হারিয়ে ফেলার ভয়। বলে, এ কোথায় এনেছেন? সুমি ওরা কোথায়? কাউকে তো দেখছি না। অর্ণব অন্তরার কুণ্ঠা বুঝতে পারে, তাই অভয় দিয়েই বলে, আপনি আমায় বিশ্বাস করতে পারেন অন্তরা, ভেতরে চলুন। বলেই গাড়ির দরজাটা খুলে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো অন্তরা, দুরু দুরু বুক নিয়ে, এক বুক প্রশ্ন নিয়ে, ভয় নিয়েই সেই বাড়িতে গিয়ে ঢুকলো তারা। সুন্দর সাজানো গোছানো বাড়ি, আতিশয্যহীন আসবাব, সব কিছুতেই বেল একটা সযত্ন খেয়ালের ছাপ স্পষ্ট। অর্ণব তাকে ড্রয়িং রুমে বসিয়ে ভেতরের দিকে যায়। একটু বাদেই বেশ সুন্দরী ছিমছাম, বছর 40-এর উপর হবে হয়তো, বা কম বেশি হবে, ঠিক বোঝা যাচ্ছে না, এক অতীব সুন্দরী নারীকে সাথে নিয়ে এসে দাঁড়ালো অর্ণব। কে নি? অর্ণবের খুব কাছের মানুষ হবে নয়তো ভেতর ঘর থেকে ডেকে আনলো কেন? অন্তরা নানা সন্দেহ ঘিরে যেতে থাকে। মহিলাটি ঘরে ঢুকে হাত জোড় করে বলল, নমস্কার। ওর কাছ থেকে অনেক অনেক গল্প শুনেছি আপনার, খুব খুশি হলাম আমাদের বাড়ি এসেছেন। বুকের মধ্যে উথাল পাথাল হয়ে যাচ্ছিল অন্তরার। মুখের হাসি ধরে রেখেই বলল, আপনার সাথে পরিচয়টা হলো না কিন্তু। তিনি সাথে সাথেই বলে উঠলেন, সে কি? অর্ণব বলেনি আমার কথা? আমি সুরভি, আজ অবধি অর্ণবের সারা জীবনের হাসি কান্নার সুখ দুঃখের ভাগিদার। কথাটা শেষ করতে না দিয়ে অর্ণব বলে ওঠে, সে কি? আপনার মতো বুদ্ধিমতী মেয়ের তো বুঝে যাওয়ার কথা অন্তরা, ইনি এ বাড়ির মালকিন। বলেই হেসে ঘর মাতিয়ে দিল। অন্তরা অর্ণবের সঠতায় আহত হয়, তবুও নিজেকে সামলে নিয়ে সৌজন্যতা বজায় রেখে বলে ওঠে, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। তা অর্ণববাবু, আমার একটু কাজ আছে, আজ আর সুমির সাথে দেখা হবে না, যদি দয়া করে আমাকে পৌঁছে দেবার ব্যবস্থা করে দেন প্লিজ। কথা বলতে পারছিল না সে, গলার স্বর কাঁপছিল তার। কান দুটি লাল হয়ে উঠলে অপমানে অর্ণবের হঠকারিতায় ভালোবাসার মানুষ নিশ্চয়ই। এমন অনেক সম্পর্ক তো থাকে নামহীন, আর তার সাথে দেখা করাতে নিয়ে এলো সে। বাড়ির মালকিন ব্যস্ত হয়ে বলল, ও মা, আজকে প্রথম এলেন আর এভাবেই চলে যাবেন? ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্য আরেকদিন হবে, আজ তারাও আছে, আসছি। বলেই নমস্কার জানিয়ে কোনো কথার অপেক্ষা না করেই বেরিয়ে যেতে উদ্যত হয়। অর্ণব হতবাক হলেও হতভম্ব হয়নি। কি এক অলৌকিক শক্তি বলেই সে যেন অন্তরার মনের গোপন ব্যথা অনুভব করে নিল। তাই উদত্ত অন্তরার একটা হাত ধরে ফেলল হঠাৎ। অন্তরা স্তম্ভিত হয়, তীব্র অপমানিত বোধ করেই তার চোখ ফেটে জল এলো। অর্ণব বলে, কি হয়েছে তোমার? এমন করে চলে যাচ্ছ যে? দিদি কি ভাববেন? আকাশ থেকে পড়লে যেন অন্তরা, এই মহিলা অর্ণবের দিদি? দেখলে তো মনে হয় না। থমকে দাঁড়ালো অন্তরা, ফিরে তাকায় অর্ণবের দিকে। হাজার প্রশ্ন তার বন্ধ ঠোঁটের আড়াল থেকে উকি মারতে লাগলো। সুরভি এই মুহূর্তে সেখান থেকে চলে যাওয়াই শ্রেয় মনে করে। ভেতরের দিকে পা বাড়ালো। সুরভি চলে যেতেই আবেগাপ্লুত অর্ণবের কণ্ঠস্বর অন্তরার অন্তর স্পর্শ করল। এতদিনেও আমাকে চিনতে পারলে না? এ আমার বাড়ি, আমি তোমায় দিদিকে দেখাবো বলেই এনেছিলাম। দিদি আমাকে মানুষ করতে করতে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে হাসি মুখে। তার কাছে কিছুই লুকানো নয়। যেদিন তোমাকে প্রথম দেখি, তোমার সম্বন্ধে জানতে পারি, তোমার মধ্যে যেন দিদির প্রতিচ্ছবি দেখতে পাই। ভালো লাগা তখনই জন্মে গিয়েছিল। এরপর দিনে দিনে যত তোমাকে চিনতে পারলাম, তোমার সহজ সরলতায় মুগ্ধ হলাম। আর এখন মনে হয় বোধহয় ভালোবেসে ফেলেছি তোমাকে অন্তরা। অন্তরার চোখে আনন্দশ্রু, মুখ ফুটে কিছু বলতে পারে না সে। অর্ণব দৃঢ় হাতে অন্তরার হাত ধরে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই অন্তরা। অপলোক চোখে তাকিয়ে দেখে অন্তরা তার ভাগ্যেও এত সুখ ছিল। অর্ণবের অকৃত্রিম ভালোবাসার আবেগ স্পর্শ করে অন্তরার মনের গভীর পর্যন্ত। কিন্তু নীরবতায় অনেকক্ষণ কেটে গেলেও অন্তরা মুখ খুলতে পারে না, মনের আবেগের ভাষায় প্রকাশ করতে পারে না। হয়তো প্রয়োজনও ছিল না, কারণ কথায় বলে ভালোবাসার মানুষ কাছে থাকলে নাকি নীরবতাও কথা বলে। ধন্যবাদ সকল বন্ধুরা
এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।